কয়বার মাপ চাইছে? এই ভারত মাপ চাওয়ার সাবজেক্টটা এই মাহফুজ আলম না কুত্তা আলম, এসব হারামজাদার বাচ্চারা একবারও বলে না। এর কারণটা কি? যে কথাটা আমি টেনেছি, গত 10ই মে মধ্যরাতে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে শিরোনামে স্ট্যাটাস দেন উপদেষ্টা মাহফুজ, যদিও এই স্ট্যাটাসটি পরে তিনি মুছে ফেলেন। উপদেষ্টার এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। উপদেষ্টা মাহফুজের এমন মন্তব্যে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া সৃষ্টি করে বাংলাদেশ জামাত ইসলামী, ছাত্র শিবির এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাহফুজ আলম লিখেন, ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতেই হবে, বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এদেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে সাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। তথ্য উপদেষ্টা বলে, মুজিববাদী বামদেরও ক্ষমা নাই, লীগের। আচ্ছা, এটা আলাদা। এখন একটা কথা আমি বলতে চাচ্ছি, হু ইজ দ্যাট মাহফুজ আলম? উনি কোথাকার কোন বালের আব্দুল্লাহ? উনি একটা ফিলোসফি নিয়ে সামনে এসে দাঁড়াইছে যে 1971 সালে ভূমিকার জন্য তাদেরকে মাপ চাইতে হবে। এখন এই কথাটা যে স্রেফ মাহফুজ আলম একা বলছে তা কিন্তু না। বাংলাদেশের জেনারেল পাবলিকদের মধ্যে ভারত একটা সেন্টিমেন্ট তৈরি করে দিয়েছে যে বাংলাদেশে জামাত ইসলামীকে মাপ চাইতে হবে 1971 সালের জন্য। মামুন ভাই, আপনি একজন শিক্ষিত মানুষ। আমেরিকার 1776 সালে যখন আমেরিকার মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়, প্রথম আলোচনায় জর্জ ওয়াশিংটন ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সিগনেচার করতেও বিরোধিতা করছে। জন অ্যাডাম, সেকেন্ড প্রেসিডেন্ট অফ আমেরিকা, থমাস জেফারসন, থার্ড প্রেসিডেন্ট অফ আমেরিকা, সেই থেকে শুরু করে আজ অবধি কেউ জর্জ ওয়াশিংটনকে রাজাকার আখ্যা দেয় নাই এবং কেউ বলে নাই ব্রিটিশদের আমেরিকা এসে মাপ চাইতে হবে। এখন আমরা পৃথিবীর কোন স্পেশাল চেটের বালের জাতি আসছি যে ভারতের ন্যারেটিভটাকে কোরআনের আয়াত বানাইতে হইব? পাকিস্তানকে এসে মাপ চাইতে হবে, জামাতকে মাপ চাইতে হবে, আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। ওকে, এগুলো হইতেছে পার্ট অফ সেন্টিমেন্ট। এখন আমাকে একটা কথা বলেন, গ্রিক মিথোলজিতে আপনি যদি ঢুকেন, সক্রেটিসকে যারা মৃত্যুদণ্ড দিছে তারা তো ছিল অ্যান্টাই সোসাইটি, রাইট? সাবজেক্টটা আমি যা বলতেছি, ডাজ দ্যাট মেক সেন্স টু ইউ? তারা সক্রেটিসের বিবর্তনবাদ, সামাজিক নীতিমালার উপরে তারা অবজেকশন দিয়েছে, বলছে সমাজকে পথভ্রষ্ট করতেছে সক্রেটিস, এই জন্যই তো তাকে মৃত্যুদণ্ড দিছে। তো পরবর্তীতে তো সমাজ প্রতিষ্ঠা হয়েছে, থিওরি অফ সক্রেটিস, থিওরি অফ অ্যারিস্টটল পরবর্তী সময় তো এক্সিকিউট হয়েছে। তো ওই সময় যারা সক্রেটিসের মৃত্যুদণ্ড দিছে, কেউ এসে কইছে ওই হালা ফালা এখন মাপ চাইতে হইব কারণ সক্রেটিসরা হেমলক হয়েছে? কেন এই বিচারটা চায় না? এটা কি জানেন? যে কোনো একটা আইডিয়ালস, একটা আদর্শকে এস্টাবলিশ করতে গেলে দুইটা পক্ষ থাকবে, এক পক্ষ নীতিমালা প্রবর্তনের পক্ষে আর এক পক্ষ নীতিমালা প্রবর্তনের বিপক্ষে। বাংলাদেশের স্বাধীনতা শুধু বাংলাদেশের স্বাধীনতা না, পৃথিবীর প্রত্যেকটা দেশের স্বাধীনতার ক্ষেত্রে দুইটা তিনটা পক্ষ ছিল। আপনি
পৃথিবীর যে কোনো রাষ্ট্রের উদাহরণ আমার সামনে দেন, আমি আপনাকে দেখব প্রত্যেকটা দেশেই 2-3টা গ্রুপ ছিল। কেউ স্বাধীনতা চেয়েছে, কেউ স্বাধীনতা চায় নাই, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা দেশই স্বাধীন হয়েছে। স্বাধীনতা হওয়ার পরে সবাই একত্র হয়ে দেশ গড়েছে। এখন এই মাহফুজ আলমের মতো অর্ধশিক্ষিত অদূরদর্শী একটা ইডিয়েট যখন বলে মাপ চাইতে হবে, ধরেন মাহফুজ আলম একেবারে বিশাল বোদ্ধা মিস্টার আতেল। এখন আমি যদি বলি যে 1973-74 সালে ভুট্টোরে সুমা দিয়া মুজিব ঢাকায় নামানোর পরে ভুট্টো বহুবার ক্ষমা চাইছে, বহু আলাপ আলোচনা হইছে, চুমা দেওয়া দেওয়াইও হইছে, বেনজির ভুট্টো মাপ চাইছে, পারভেজ মোশাররফও মাপ চাইছে, আলাপ আলোচনা হইছে। কিন্তু আমি যদি বলি বাংলাদেশের সম্পদ লুণ্ঠনের জন্য, ইন্ডাস্ট্রি চুরি করার জন্য, বাংলাদেশ ব্যাংকের ভোল থেকে স্বর্ণ হীরা জহরত চুরি করার জন্য, বাংলাদেশে মিলিটারি পাকিস্তানি মিলিটারিদের সামনে রেখে পিছনে গণহত্যা চালানোর জন্য ভারতীয় বাহিনী যেই হত্যাযজ্ঞ চালাইছে, ভারত কয়বার মাপ চাইছে? এই ভারত মাপ চাওয়ার সাবজেক্টটা এই মাহফুজ আলম না কুত্তা আলম, এসব হারামজাদার বাচ্চারা একবারও বলে না। এর কারণটা কি? আচ্ছা, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন অবতারণা করেছেন, এটা আসলে আলোচনা হওয়া উচিত। আমি নিজে মুক্তিযোদ্ধা। প্রশ্নটা যে উনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আবির্ভাব হয়েছেন এবং একটা পর্যায়ে সাংবাদিকরা যখন সাংবাদিককে প্রশ্ন করেছিলেন যে আপনার যে মাস্টার মাইন্ড মানে দাবি না করলেও ইউনূস সাহেবের পরিচয় করাই দিলেন, তখন সেও এটাকে বিনয় ভাবে বলছে না আমি মাস্টার মাইন্ড না। প্রথম দিকে অনেকে বলার চেষ্টা করছিল, তো এখন আবার হঠাৎ করে উনি মাস্টার মাইন্ডের ভূমিকা এসে দিক নির্দেশন নিচ্ছেন জাতিকে, ফিলোসফিক্যাল আউটলুক নিয়ে কথা বলছেন। আর এখনকার যে প্রেক্ষাপট সেটা হলো যে এই কথাগুলো সম্পূর্ণ ভারতের কথা, এই কথাগুলো আওয়ামী লীগের ন্যারেটিভ। এখন মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে একটি জাতীয় ঐক্যর আশা করেছিল। এখানে আমি একটা ফ্রান্সের কথা বলি, দোগল নিজে তার জীবিত অবস্থায় যখন নাকি বিপ্লব উত্তরণে ক্ষমতা করেন, পার্শ্ববর্তী এই জার্মানের সাথে রিকনসিলিয়েশন করেছে। আচ্ছা, এখন জার্মানের সাথে ফ্রান্সের ইকোনমিক যে কোঅপারেশন, ইউরোপের মধ্যে পলিটিক্যাল লিডারশিপ হলো ফ্রান্সের, ইকোনমিক লিডারশিপ এখন ধরেন জার্মানি। কিন্তু মুক্তিযুদ্ধে মানে এখানকার যে মুক্তিযুদ্ধ বলা রেসিস্ট্যান্স কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরপরই যখন নাকি চার্চিলের সাথে তার মতবিরোধ হলো, প্রথমে চার্চিল বলেছিল মিত্র বাহিনী প্যারিসে আগে যাবে, সে বলছে না আই এম নট স্টুপিড, ফ্রান্স আগে যাবে, যেটা নাকি আমাদের আপনার জেনারেল ওসমানী সাহেব আশা করেছিলেন এবং তোমাকে বাধা দেওয়া হয়েছিল, ওটা অনেক অন্য আলোচনা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে একটা দেশের যুদ্ধের পরে যখন রিকনসিলিয়েশনের কথাটা আসে, তখন শত্রু মিত্র অবস্থান দেখে তো তখন তারা মনে করছে এই মুহূর্তে যদি যদি আমরা যদি জার্মানির সাথে রিকনসিল না করি তাহলে চার্চিলের নেতৃত্বে আমেরিকা কিংবা তারা কিন্তু চেপে বসবে। তারপরে ইতিহাস আমরা জানি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন যে অনেকের বার মাপ চেয়েছে, পাকিস্তানের যে সচিব আসলো পর সচিব, সেইখানেও বর্তমানে যে সচিব সে তো দিল্লিরই সচিব, সে তো আগে নিয়ে তাকে যেভাবে প্রশ্ন করছে ওইটা দিতে হবে ওইটা দিতে, মনে হচ্ছে যে সে যেন দিল্লির প্রেসক্রিপশনে কথা বলছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। এখন মাহফুজ কথা বলতে হচ্ছে, তার মধ্যে একই ন্যারেটিভ। এই আলোচনাটা মানেই হলো যে সে তার অবস্থায় সরে গেছে এবং ওখানে ঢুকেই আপনার ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছে। ইউনূস সাহেব আলোচনা করে নাই, যেখানে শেখ মুজিব। আমি যদি এখন বলি আপনার এই কথাটা রেস্টে নে, আমি যদি আপনাকে বলি এই যত ছাত্র সমন্বয়ক মাস্টার মাইন্ড যাদেরকে বলেন, আমি যদি আপনাকে বলি মাহফুজ ইতিমধ্যে ওয়াকারের মূত্র পান করে ফেলেছে, মাহফুজ আমি এটা বলতে চাচ্ছিলাম, প্রণয় ভার্মার গোবর খেয়ে ফেলেছে, মাহফুজ ইতিমধ্যে ওয়াকারের ওখানে ঘন ঘন যাতায়াত শুরু করেছে। আমি যদি কথাটাকে এভাবে উপস্থাপন করি, আপনার কি মনে হয় আমি একটু বেশি বাড়ায় বলতেছি নাকি আপনার কাছে লজিক্যাল মনে হয়?
না না, আমি তো তার মনের খবর জানবো না, তার অ্যাকশন দেখেই মূল্যায়ন করব। তো যেখানে হাসনাত আব্দুল্লাহ অনেক চিন্তা ভাবনা করে 13 দিন পরে পাবলিকলি বলে দিয়েছে এবং তাকে হুমকির মধ্যে পড়তে হয়েছিল, আমরা তাকে স্যালুট জানাইছি। সেখানে সার্জিসের ভূমিকা ভিন্ন ছিল, বিতর্কিত করে দিয়েছেন, কিন্তু সে যে পরিষ্কার করে জাতিকে বলে দিল, হ্যাঁ, যে 30টা সিট দিতে হবে, ভোট দিতে হবে, সেটা সাহসী সাথে বলেছিল। জিল্লুর এই তৃতীয় মাত্রা তাকে হুমকি দিল। এরপরে আব্দুল্লাহর উপর আক্রমণ আসলো। এরপরে এখন যেটা মাহফুজ যেভাবে কথা বলছে, মনে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলনকে তারা ডিভাইড করতেছে। এবং এখন যে কয়েকদিন যাবত যে শোনা যাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে এইসব যে আলোচনাগুলো এসছে, যেটা পূর্ণাঙ্গ নিষিদ্ধ কিনা এটা নিয়ে আরেকটা আলোচনা, এখন তার মুখ দিয়ে এইসব কথা বলা মানেই হলো যে আপনি যেটা বললেন যে ওয়াকারের মূত্র পান করছে কিবা ওইদিকে নিয়ে নিছে। তো কাজেই হঠাৎ করে ক্ষমতায় চলে আসলো। আর যেটা আপনি বললেন, আমার মনে হয় না যে ইউনূস সাহেব ভিতর থেকে, ইউনূস সাহেবকে কেউ না কেউ রং ইনফরমেশন দিয়েছে। প্রথম দিকে মনে হচ্ছিল সে বোধহয় জামাত ঘরানার লোক, এখন দেখে মনে হচ্ছে উল্টা ঘরানার লোক। কাজেই সে যেভাবে ফিলোসফিক্যাল আউটলুক নিয়ে বলার চেষ্টা করছে, এরকম কোনো দার্শনিক কোনো লেখা পড়া কিছু জানি না। আর যদি আপনি যেটা বললেন যে সামনের দিনগুলোতে যদি এই ছাত্র রাজনীতির মধ্যে, এখন যে মনে করেন হাসনাত মানে আব্দুল্লাহ মোটামুটি এককভাবে সামনে এসছে, যে সামনে যে আতঙ্কগুলো হলো, এখন তাকে যদি মেলাইন করার চেষ্টা করা হয়, কিংবা তাদের মধ্যে জেলাসি আছে কিনা তাও জানি না, এটা কিন্তু খুবই খারাপ দিকে যাবে। যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রথম সারির যারা উপদেষ্টা হয়েছেন, এখন নাহিদ একটা মানে এনসিপি দায়িত্বে আছেন, তো আমার মনে হয় যে এখন রর খেলা হলো বিএনপি কে যেমন লোভ দেখাচ্ছে যে আমরা তোমাদের ক্ষমতায় বসাবো, হ্যাঁ, তো কাজে আমার মনে হয় এখানে রর একটা বিরাট নেটওয়ার্ক চলতেছে। এখানে আপনার এনএসআই ডিজিএফআই যারা আছে এইগুলো তারা অ্যাক্টিভ, এই এই যে পত্রিকাগুলো যারা আছে, মিডিয়াগুলো সবই ভারতের সব এই। এখন আমার মনে হয়, আমি সবসময় বলি এটা অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে। আমরা প্রবাসী সরকার 7 মাসের দায়িত্ব নিয়েছিলাম, অনেক প্রচার প্রপাগান্ডা করেছিলাম, তখন তাদের নামই শুনি নাই, হ্যাঁ, ভারতীয় পণ্য শুরু। এখন যাই হোক, এখন ইউনূস সাহেবকে যখন নাকি বলছি আমি, ইউনূস সাহেবকে যখন নাকি সবাই মেনে নিল, আমরা আমাদের কার্যক্রম স্থগিত করে দিছি। কিন্তু এখন যে সামনের দিনগুলোতে এরা কিন্তু বিভ্রান্ত করবে, এই মাহফুজরা কিন্তু জাতিকে বিভ্রান্ত করবে। ধন্যবাদ। না, আচ্ছা, এই কথাটা কি লজিক্যালি আমাদের সামনে আসার কথা কিনা? আমরা সবাই বলি পাকিস্তানকে মাপ চাইতে হবে, পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, জহির রায়হান তো, তাকে তো গুম করা পাকিস্তানিরা করে নাই, তাকে তো করছে, মারছে তারা। এবং বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকেও পাকিস্তান গুম করে নাই, খুন করে নাই, এটা প্রমাণ হয় নাই, প্রমাণ হয় নাই, বরঞ্চ যেগুলো প্রমাণ পেয়েছি ইন্ডিয়ানরা করছে। এবং বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করছে, অস্ত্র লুণ্ঠন করছে, স্বর্ণ লুণ্ঠন করছে, অর্থ লুণ্ঠন করছে। আপনি আমারে বলেন তো, বাংলাদেশের কোন রাজনৈতিক দল বলছে ভারতকে ক্ষমা চাইতে হবে এবং ভারতকে এসব ফেরত দিতে হবে? কে বলছে? না, তারা তো অনেকে বলেন আমাদের যে রাজনৈতিক সাংগঠনিক শক্তি যাদের হবে, আমরা সবসময় বলছি বিচার করতে হবে। আর ব্যাপারটা হলো, এইটা তো সত্য কথা যে আজকে যারা ভারতকে বন্ধু বলে, তারা তো বাংলাদেশের শত্রু, তারা কেন ভারতের বিচার যাবে? ওকে, তো মাহফুজ আলমের মতো 2 টাকার হিরো আলম, মাহফুজ আলমের মতো 2 টাকার হিরো আলম ভারতীয় ন্যারেটিভ নিয়ে আসছে, পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে, জামাতকে ক্ষমা চাইতে হবে। 2 টাকার হিরো আলম মানে মাহফুজ আলম জামাতের অবস্থান নিয়ে কথা বলে, জামাতকে মাপ চাইতে হবে। এখন আমি আর আপনি গত রোববার দিন এই বিষয়ে কথা বলছি। ভাই, আইডিয়ালস এর জন্য কেউ মাপ চায় না, যে কোনো রাজনৈতিক আলোচনার জন্য, মতামতের জন্য কেউ মাপ চায় না। আপনার একটা মত আছে, আমার একটা মত আছে, পরবর্তীতে দেখা গেল আপনার মত এস্টাবলিশড হলো, আমারটা হয় না, এই জন্য আমার মাপ চাওয়ার দরকার নাই। আমার স্টাডি, আমার রিসার্চে আমি বলি, জামাতের জীবনে বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় ব্যর্থতা শব্দ চয়নের মাধ্যমে ৭১-এর পজিশনটাকে এখন পর্যন্ত একটা সঠিক ন্যারেটিভে উপস্থাপন করতে পারে না। এটা জামাতের সবচেয়ে বড় ব্যর্থতা।
জামাতের অবস্থান সিম্পল। পূর্ব পাকিস্তানের 3 দিকে ভারতকে রেখে আমি রিস্ক নিতে পারি না, আমি দেশ ভাঙ্গার পক্ষে না। আমি 2 পাকিস্তানকে একত্রে রেখে আমি পূর্ব পাকিস্তানের জনগণের গণতান্ত্রিক মর্যাদা, নাগরিক মর্যাদা আদায় করার পক্ষে ছিলাম। এখানে মাপ চাওয়ার কিছু নাই। এখন বলবে 71-এ গণহত্যা চালিয়েছে, আমেরিকায় সিভিল ওয়ার হয় নাই? ব্রিটিশরা ইন্ডিয়ায় স্বাধীনতার পূর্বে 1947-এর আগে ধর্ষণ করে নাই, অত্যাচার চালায় নাই? আর একটা কথা, রাজাকার আলবদররা ছিল পশ্চিমা পাকিস্তানের সহায়ক বাহিনী, এবং ইন্ডিয়ান র এবং বাংলাদেশের ভারতপন্থী লোকজনরা কতটা ব্লাইন্ড সাপোর্টার ইন্ডিয়ার হতে পারে আপনারা কি গত 17 বছরে টের পান নাই? রক্ষী বাহিনী বাংলাদেশে কি করছে? মাপ চাইছে আওয়ামী লীগ? কখনো মাপ চায় নাই। মুজিব বাহিনী যত আকাম করছে মাপ চাইছে? করে নাই। তাহলে আপনাদের পুটকি এত চুলকায় কেন যে জামাত ইসলামের মাপ চাইতে হবে? আর আরেকটা কথা, আমি তো আই ডোন্ট ওয়ান্ট টু বিকাম দ্য অ্যাপোলজিস্ট অন বিহাফ অফ জামাত। জামাতের পক্ষে আমি মাপ চাওয়ার জন্য আসি নাই, কিন্তু আমি তাদের অবস্থানটাকে আমি এভাবে বলছি। মুজিব তার জীবদ্দশায় আওয়ামী লীগকে ব্যান করছে, কিন্তু মুজিব কি বলছে যে মুজিববাদী যে বাহিনী তৈরি করিয়া যত অত্যাচার করছে, রক্ষী বাহিনী তৈরি করিয়া যত অত্যাচার করছে, সেজন্য সে মাপ চাইছে? এটা কি সে করছে? 96 সালে হাসিনা মাগি যখন সরকার গঠন করছে তখন কি সে মাপ চাইছে? তাইলে ও এক পক্ষের কোনো মাপ চাওয়ার দরকার নাই, কারণ ভারতীয় তকমা আছে। আর শুধু জামাত ইসলামের ওদেরকে লাগতেই হইব, কারণ ওরা মাপ চাইতে হইব, ওদের ক্ষতিপূরণ দিতে হইব, ওদেরকে ফাঁসি দিতে হইব, কোনো বিচারও পাইব না। এটা কি ফেয়ার হইল মামুন ভাই? না, আমি আমার বলার সুযোগ থাকলে আমি বলবো, আপনি শেষ করেন। বলেন বলেন বলেন। শোনেন, আমি দীর্ঘদিন রাজনীতির মধ্যে দিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি, যখন আমি দলীয় অবস্থান থেকে আমার নীতিগত বলবো একভাবে, আর যখন রাষ্ট্রীয় পর্যায়ে যখন সকলকে নিয়ে কথা বলতে হবে, জাতীয় ঐক্য করার জন্য জাতীয় সরকার গঠন করতে হবে, তখন আমাকে জাতিকে সামনে রেখে কথা বলতে হবে। এটাই সত্য কথা। আচ্ছা বলেন, যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ঘোষণাই ছিল অ্যামনেস্টি কথা, এবং যারা পার্সোনাল দুর্নীতি করছে তাদের ব্যাপারটা ভিন্ন বিচার হবে। এইটা তো জামাতের অনেক নেতাই বলেছে যে হ্যাঁ আপনারা ফেয়ার বিচার করেন, আমরা মেনে নিব। তো তারপরে আর কোনো কথা থাকে না। আমার কথা হলো, যেখানে সিমলা চুক্তির মাধ্যমে ইন্দিরা গান্ধীর সাথে ভুট্টোর আগে চুক্তি হয়, পরে শেখ মুজিব ওটা বাধ্য এটা এন্ডোর্স করছে না? তো এখন একটা হত্যাকাণ্ডর যদি প্রথম আসামি যদি বেকসুর খালাস হয়, আমি একটা এক্সাম্পল টানছি, তো সহযোগিতা তো অটোমেটিক খালাস হয়। এটা আরেকটা আলোচনা। আচ্ছা, যেটা আপনি বললেন চুমা খাইছে ভুট্টো, আপনার শহীদ মানে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়েছে, এটা সবাই দেখেছে। তো কাজে এই কথাটা এতদিন পরে আসলো, 96 থেকে আপনার 2001 পর্যন্ত, যখন নাকি বিএনপি মানে আপনার 91 থেকে 96 পর্যন্ত এই জামাতকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে, জাতীয় পার্টির সাথে তারা অনেক কিছু করছে, তখন কিন্তু আওয়ামী লীগ কিন্তু এসব বলে টলে নাই। কাজে এইগুলো এখন আবার নতুন করে 2বার হাসিনা আসলো, কিংবা বিএনপি থেকে এই কথাগুলো বলে না, হ্যাঁ, তাহলে আমার বুঝতে আর কোনো বাকি নাই যে একটি জাতীয় ঐক্যকে নষ্ট করার। এখন মনে করে এবি পার্টি বের হয়ে গেছে একটা অংশ, তাদের অন্যতম ডিসকাশন এটা ছিল একাত্তরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে, যেটা আপনি বলছেন তাদের হয়ে এটা আপনার দায়িত্ব না, আপনি কোনো দল করেন না। কিন্তু তাদের মধ্যে যদি প্র্যাগম্যাটিক যদি একটা থাকতো, মেধা থাকতো, তাহলে একটা বলতে পারতো ঠিক আছে আমরা ওই অবস্থায় এটা করেছিলাম, আমরা ফেল করছি। শেখ মুজিব নিজেই তো তাহলে আত্মসমর্পণ করছে, নিজেই তো এক পাকিস্তান রাখতে চেয়েছিল। এটা অনেক ভিতরে খবর আপনারা জানেন। শেখ মুজিবকে বলা হয়েছিল যে কিছু মেজারমেন্ট নাও হবে, তারপর আবার না হবে, আবার ঠিক হবে, কিন্তু সেও জানতো না যে তার নামে স্বাধীনতা সংগ্রাম কিভাবে স্বাধীন হয়েছে। কাজে আমার প্রশ্নটা হলো যে আজকে এই মুহূর্তে এই বার্নিং ইস্যুটাকে কি বার্নিং ইস্যু নেওয়া, আমি মনে একটা বার্নিং ইস্যু না, ইটস এ ডেড ইস্যু।
আচ্ছা, এখন কথাটা হলো যে যেসব নেতাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে, যেসব শিবির সাথে করছে, আমি ঘোর বিরোধিতা করি। আমি তার অপিনিয়নের সাথে দ্বিমত পোষণ করি। কিন্তু যেইভাবে বিচারের নামে যে বিচারকগুলো বিচার বিভাগীয় হত্যাকাণ্ড করেছে, আমি সেই বিচারকদের ফাঁসি কিংবা প্রচলিত আইনে প্যানেল করে বিচার হওয়া উচিত। কিন্তু আজকে মাহফুজ যেগুলো কথা বলতেছে, এইগুলো তো সম্পূর্ণ তাদের নেগেটিভ। এখন এই 16 বছরের বিচারটাকে আড়াল করার জন্য আপনি লক্ষ্য করেন, এই 16 বছরের যে ইমিডিয়েট না, আমি যদি বলি যে 72 থেকে এই পর্যন্ত সকল হত্যার বিচার চাই, কিন্তু যদি 72টা আগে ধরি তাহলে তো এইটা আড়াল হয়ে যাবে, 71টা যদি ধরি তাহলে এটা আড়াল হয়ে যাবে। কিন্তু এইগুলো অনেক নেতারাই, যারা নাকি আমাদের অনেক বামপন্থী নেতারা একসময় কি করছে, যে হাসিনার হয়ে, হ্যাঁ, তারা ওই গণজাগরণের মঞ্চে গিয়া তারপর আবার সাক্ষীও দিছে এই যে আপনার ওই হত্যা বিচার। আমি বললাম, ভাই আপনারা আপনারা কি রাজনীতি করেন? আপনি এই মুহূর্তে যদি হাসিনাকে সহায়তা করার জন্য যদি জামাতের আপনি সাক্ষী দেন, তাইলে আপনারাই তো 72 থেকে 75 এই গণহত্যার আপনার বিচার চেয়েছিলেন। তাহলে এই বিষয়টা কি দাঁড়াবে? এই মুহূর্তে আমরা ওয়াকারের বিচার চাই, এই মুহূর্তে আমরা জামাতের বিচার চাই, এই মুহূর্তে আমরা হাসিনা এবং তারা বিদেশ আছে আন্তর্জাতিক আদালতে মামলা বিচার চাই। এই যে নট অনলি দ্যাট, এই যে তাজুল ইসলাম পর্যন্ত সে বলছে যে এটা আন্তর্জাতিক আদালতে নেওয়া হবে না। আমি আপনার টকশোতে বলেছিলাম যে এটা ভুল, এটা অন্যায়। কাজে আমার মনে হয় যে জামাত ইসলামের এই ইস্যুটাকে, এই জামাত কার্ড খেলাটা যেটা নাকি ইসে শুরু করছে আপনার আপনার যে ওয়াকার, যে 1 তারিখে হাসিনা নিষিদ্ধ করে দিয়েছিল, এতদিন তো তাদের মার্কা বাতিল করে দিয়েছিল, মানে নির্বাচন নিবন্ধন, এইটা খেলা। মানে একটা লোক যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, জামাতের মানে আওয়ামী লীগ বিরোধিতা করলে আমি অটোমেটিক জামাত হয়ে যাবেন, বিএনপির সময় বিএনপি বিরোধিতা করলেই আপনি বাকশাল বিরোধী হওয়া সত্ত্বেও আপনাকে বাকশাল তোকমা লাগাই দিবে। এখনকার যে ন্যারেটিভটা হচ্ছে, এই মাহফুজ যখন নাকি বলছে, এইটাকে আমি তো মনে করব এইটা ডক্টর ইউনূসকে মেলাইন করতেছে, আমাদের সমস্ত আন্দোলনের এটাকে নষ্ট করতেছে। আপনার কি মনে হয় না যে মাহফুজকে এই তকমা, মাহফুজকে একটা ওয়াকার একটা চিট ধরাই দিছে, অথবা ভারতীয় হাই কমিশন অথবা র একটা চিট ধরাই দিয়া কইছে তুই এখন এটা ক?